মুক্তিযুদ্ধ ২৪-এর অভ্যুত্থানের প্রেক্ষাপট মিলে তৈরি জুলাই ঘোষণাপত্র। থাকছে আওয়ামী গুম, খুন, গণহত্যা, দুর্নীতির উল্লেখ। জুলাই গণহত্যায় পলাতক প্রকৃত নির্দেশদাতারা, তদন্তে ধীর গতি, টাস্ক ফোর্স করে পরিচালনার পরামর্শ আইন বিশেষজ্ঞদের। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে প্রাধান্য পাবে দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি। ৬ সমঝোতার আশা, প্রবাসীদের উচ্ছ্বাস। সীমান্ত হত্যায় বিএসএফের কৌশল পরিবর্তন, গুলির পরিবর্তে পাশবিক নির্যাতনে হত্যার অভিযোগ, অধরা চোরা কারবারিরা। এবং শিক্ষার্থী শ্রমিক দ্বন্দ্বে রাত থেকে সুনামগঞ্জের দূরপাল্লার বাস চলাচল বন্ধ। হঠাৎ করে বাস ধর্মঘটে বিপাকে যাত্রীরা। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন। আমি সুমাইয়া রাত্রি, আমি কালিব ইবনে রিয়াজ। গণ অভ্যুত্থানের ১ বছরের মাথায় জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। কাল মানিক মিয়া এভিনিউ ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষের উপস্থিতিতে এই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। মহান মুক্তিযুদ্ধ সহ অতীতের বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটের বর্ণনা থাকবে জুলাই ঘোষণাপত্রে। আরও থাকবে আওয়ামী শাসন আমলে গুম, খুন, গণহত্যা ও নিপীড়নের উল্লেখ। পাশাপাশি দাবি থাকবে গণহত্যার বিচার সহ শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র সংস্কারের। আরও জানাচ্ছেন হাসিব বিল্লাহ। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গত বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ওই ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি দেয়া হয়। তখন ঐক্যের স্বার্থে অভ্যুত্থানের সকল পক্ষকে সঙ্গে নিয়ে ঘোষণাপত্র তৈরির আশ্বাস দেয় সরকার। তবে থমকে যায় এর অগ্রগতি। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে গত ৮ই মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করে এনসিপি, জামাত সহ কয়েকটি দলের নেতাকর্মীরা। এর একদিন পর জানানো হয় ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে সরকার। এই সময়সীমাও শেষ হয় গত ১ জুলাই। তবে জুলাইয়ের মাঝামাঝিতে মতামতের জন্য বিএনপি, জামাত এবং এনসিপির কাছে ঘোষণাপত্রের খসড়া পাঠায় সরকার। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিন ৫ই আগস্ট সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই ঘোষণাপত্রের শুরুতে পাকিস্তানের স্বৈর শাসকদের বঞ্চনা, শোষণ, নির্বিচারে গণহত্যার বিরুদ্ধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের বিষয়টি উল্লেখ থাকছে। পরবর্তীতে ১৯৭৫ সালে একদলীয় বাকশাল কায়েমের বিষয়টিও উল্লেখ থাকছে। সেই সাথে সিপাহী জনতার বিপ্লবে বাকশালের অবসান কিভাবে হয়েছিল সেটিও থাকছে জুলাই ঘোষণাপত্রে। ৮০-র দশকে সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার সংগ্রাম ও ৯০-এর গণ অভ্যুত্থানকেও যুক্ত করা হয়েছে। 111-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে সে সময় দেশি বিদেশি ষড়যন্ত্রের ফল হিসাবেও আখ্যা দেওয়া হয়েছে। এই ঘোষণাপত্রে যুক্ত থাকছে আওয়ামী লীগ শাসনামলের সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট, অর্থ পাচার সহ বিভিন্ন অনিয়ম। বিগত ৩টি জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের ভোট আখ্যা দিয়ে বলা হয়েছে আওয়ামী লীগ সরকার সেই ভোটের মাধ্যমে এদেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করেছিল। শেখ হাসিনা সরকারের শাসনামলে বিরোধী মত, জনগণকে চরম নির্যাতন, নিপীড়ন, সরকারি চাকুরিতে একচেটিয়া দলীয় নিয়োগ ও কোটাভিত্তিক বৈষম্যের কারণে ছাত্র, চাকুরি প্রত্যাশী ও নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের বিষয়গুলো যুক্ত থাকছে ঘোষণাপত্রে। এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনতার অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট, আগামীতে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার, আওয়ামী লীগ আমলের সকল গুম, খুন, দুর্নীতির বিচার ও জনগণের আকাঙ্ক্ষা পূরণে সংস্কার উদ্যোগের বিষয়গুলো যুক্ত করা হচ্ছে জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়ায়। সবশেষ দফায় বলা হয়েছে জুলাই ঘোষণাপত্র ২০২৪ সালের ৫ই আগস্ট থেকে কার্যকর বলে গণ্য হবে। হাসিব বিল্লাহ, এখন ঢাকা।
অসহযোগ আন্দোলন আর স্বৈরাচারী সরকার কবে পালাবে তা ঠিক হয়েছিল আজকের দিনেই। দেশজুড়ে অসহযোগ আন্দোলনে বন্ধ ছিল দোকানপাট ও যান চলাচল। পুলিশের পাশাপাশি আওয়ামী বাহিনীও। চারদিকে নিহত পরিবারগুলোর হাজারি যেন সেদিন কাঁপিয়ে দিয়েছিল ক্ষমতার মসনদ। কারফিউ, শোক, প্রতিবাদ আর প্রতিরোধের স্মৃতির খবর জানাচ্ছেন শাহাদাত অফরো। রাজপথে আছি, রাজপথে থাকবো, রাজপথে আমাদের ঠিকানা। গেটের মোড়ে অনেক খারাপভাবে গুলি করতেছে, স্নাইপার দিয়ে গুলি করতেছে। এটা কি কোনো শাসক করতে পারে? কারফিউ, গুলি, রক্তে রাঙা আরো একটি দিন। তবু রাস্তায় ছাত্র জনতা, চলছে অসহযোগ আন্দোলন, বন্ধ দোকানপাট, যান চলাচল। তীব্র ক্ষোভ আর বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। রাজধানী থেকে মফস্বল সর্বত্রই এক দাবির প্রতিধ্বনি। তখনও জুলাই শেষ হয়নি। ৩৫ জুলাই একজন মরে, সেই স্বরে আর কেউ সরে না বলা পুলিশের মনেও ভয়। তাই এই দিন অস্ত্র হাতে দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে নেমেছিল আওয়ামী সন্ত্রাসীরা। ঢাকার বেশ কিছু রাস্তার উপর ফেলে রাখা হয় লাশ। সন্ধ্যা ৬টা থেকে রাজধানী সহ সব বিভাগীয় শহরে জারি করা হয় কারফিউ। একই সাথে সরকার আগামী ৩ দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হলো, যেখানে হচ্ছে সর্বস্তরের সর্বশ্রেণীর জনগণ তারা স্বতঃস্ফূর্তভাবে সেখানে সাড়া দিয়েছিল। যে কোনো লোক যে কোনো অবস্থায় ঘরের বাইরে হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে ছাত্ররা হলের তালা ভেঙে দখল নেয় হলগুলো। লং মার্চ টু ঢাকার যেই প্রোগ্রামটা আমরা দিয়েছি সেটা ৬ তারিখে সফল নাও হতে পারে। একটা দিন হাসিনার হাতে সময় আছে ৫ তারিখ। এই ৫ তারিখের মধ্যে সে ঢাকার সকল পথ অবরুদ্ধ করে এবং দেখা যাচ্ছে তার অনুগত যে সেনা অফিসাররা আছে তাদেরকে ঢাকায় এনে সে কিন্তু একটা ভিন্ন একটা পরিস্থিতি তৈরি করতে পারে। কেননা আমরা এটা এগিয়ে আনি। শেখ হাসিনাকে পতন ঘটাতে হবে, এটা কিন্তু ওই যে জুলাইয়ের মধ্য জুলাই যখন ৯ দফা দাবি দেওয়া হচ্ছে তখন থেকে ছাত্রদের পরিকল্পনার মধ্যে আছে, কিন্তু তারা সেটা একটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঘোষণা করে ৬ তারিখ নয়, আগামী ৫ই আগস্ট পালিত হবে মার্চ টু ঢাকা। যেভাবে আওয়ামী লীগ ঢাকার বাইরে থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে যেভাবে সন্ত্রাসীদেরকে ঢাকায় নিয়ে আসছে, তো আমরা যদি ৬ তারিখে লং মার্চ করতে যাই তাহলে তো ঢাকায় আমরা ঢুকতেও পারবো না। আমি একটা ভিডিও বার্তা দিয়ে প্রথম ঘোষণা করি যে ৬ তারিখের লং মার্চটাকে আমরা ৫ তারিখে নিয়ে আসছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকেই ঘোষণা করা হয়েছিল এক দফার। এর পরবর্তী দিন ৩৫ জুলাই যেই অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সেটিও এখান থেকেই। তবে ৩৫ জুলাই ঠিক হয়েছিল আসলে কবে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস তৈরি হবে। মার্চ টু ঢাকার কি হবে পরিণতি তা দেখতে অপেক্ষায় ৩৫ জুলাই।
লাখো মানুষ নেমে এলো রাজপথে। আবারও একবার বুলেট বোমার কাছে মাথা নোয়ায়নি বাংলাদেশ। শাহাদাত অভ্র, এখন ঢাকা। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের ঘটনায় বিচারিক আদালতে চলমান শতাধিক মামলা। এখন পর্যন্ত আওয়ামী লীগের 110 জনের বেশি মন্ত্রী, এমপি, আমলা ও নেতাকর্মী গ্রেপ্তার হলেও পলাতক প্রকৃত নির্দেশদাতারা। এদিকে অভ্যুত্থানের 1 বছর হলেও মামলাগুলোর তদন্ত চলছে ধীর গতিতে। হত্যায় জড়িত পুলিশ সদস্যদের দিয়েই তদন্ত করলে তা প্রশ্নবিদ্ধ বলছেন ছাত্র নেতারা। তবে বিশেষ টাস্ক ফোর্স গঠন করে এসব মামলা পরিচালনা করার পরামর্শ দেন আইন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন রাব্বি হোসেন। 2024-এর 5 আগস্ট দুপুরবেলা বছরের পর বছর নিষ্পেষিত মজলুম জনতার স্রোত গণভবনের প্রাচীরের দিকে এগিয়ে গেলে বালির বাঁধের মতো ধসে পড়ে 15.5 বছরের বেশি একচ্ছত্র শাসন করা শেখ হাসিনার মসনদ। ঘটে যায় রক্তাক্ত এক গণঅভ্যুত্থান। অভ্যুত্থানের পর 1,500-এর বেশি ছাত্র জনতাকে হত্যার ঘটনায় সারা দেশের বিভিন্ন থানায় ও আদালতের দ্বারস্থ হন শত শত শহীদের পরিবার। তাদের চোখে মুখে ছিল কেবলই বিচার পাবার আকুতি। যারা হত্যা করছে তাদের আমি বিচার চাই। একে একে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও 14 দলের নেতাদের নামে সারা দেশে প্রায় 1000-এর বেশি মামলা হয়েছে, যার মধ্যে প্রায় 600-র বেশি হত্যা মামলা। মামলাগুলোতে এখন পর্যন্ত পুলিশের প্রায় 1000 সদস্যকে আসামি করা হয়েছে, যার মধ্যে অন্তত 5 জন সাবেক আইজিপি, সাবেক অতিরিক্ত কমিশনার 41 জন, সাবেক ও বর্তমান ডিআইজি 24 জন, সাবেক ও বর্তমান এসপি 62 জনের নাম পাওয়া যায়। বাকিরা পুলিশের এসআই, এএসআই ও কনস্টেবল। রক্তাক্ত অভ্যুত্থানে শহীদ হওয়া শত শত পরিবারের চোখে এখনও জুলাইয়ের দগ্ধ স্মৃতি। প্রিয়জনের জীবনের বিনিময়ে এখন তারা শুধুই বিচার চান। কিন্তু জুলাই আগস্টের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিরা গ্রেপ্তার না হওয়ায় বিচার পাওয়া নিয়ে হতাশ অনেকেই। 5 আগস্টের পর গ্রেপ্তার হন সাবেক 2 আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও আবদুল্লাহিল কাফি সহ পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্তা। ঢাকার মামলাগুলোতে সবচেয়ে বেশি নাম এসেছে সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, বিপ্লব কুমার সরকার ও ইকবাল হোসেনের নাম, যারা এখনও ধরাছোঁয়ার বাইরে। প্রশাসন বাহিনীকে যদি সে প্রেসার ক্রিয়েট করতো যে না এই হত্যার বিচার আগে করা লাগবে, তাহলে কিন্তু তারা হয়তোবা 2-1 জনের মামলা নিয়ে অবশ্যই কাজ করতে এবং সাজাও হয়তো 2-1 জনের। আমরা কি দেখি, যে কয়জনকে ধরছে, যে কয়জনের আওয়ামী লীগের কর্মকর্তাকে ধরছে, তারা কি করে? তাদের চেহারা দেখলে কি বোঝা যায় তারা কোনো নির্যাতনে আছে বা রিমান্ডে আছে? এছাড়া প্রায় 70% মামলার প্রধান আসামি ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। 5 আগস্টের পর আওয়ামী লীগের প্রায় 110 জনের বেশি সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য সহ অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, যাদের মধ্যে রয়েছে আনিসুল হক, সালমান এফ রহমান, দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ একসময়ের আওয়ামী প্রভাবশালীরা। রয়েছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, রয়েছেন সাবেক একাধিক আমলা ও নির্বাচন কমিশনাররাও। তবে জুলাই গণহত্যায় সরাসরি নির্দেশদাতা ও সরাসরি হত্যাকাণ্ডে জড়িত হিসেবে যাদের নাম মামলায় যুক্ত করা হয়েছে অধিকাংশই গ্রেপ্তার হয়নি। এ নিয়ে খুব জুলাই শহীদ স্বজনদের। খোঁজাখুঁজির পরে আমার ছেলের উপরে 8-10টা লাশ ছিল। এই লাশ সরাইয়া আমি লাশ চিহ্নিত করে বাড়ি করছি। আমি চাই ডক্টর নিউজ থাকতে আমাদের মামলার আমাদের একটা সুরা করতে সে যায়। সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পারি শেখ হাসিনা আমাদেরকে থ্রেট দিচ্ছে, ওবায়দুল কাদের থ্রেট দিচ্ছে, আসাদুজ্জামান কামাল থ্রেট দিচ্ছে। তাদেরকে যদি আমরা ধরতে না পারি তাহলে যেই পরিস্থিতি তৈরি হবে, আগামীতে 24-এ 2000 শহীদ হয়েছে, আওয়ামী লীগ যদি কোনোভাবে ফিরে আসে, আমরা মনে করি তারা সেটা 2 লাখে রূপান্তরিত করবে।
অথচ এদিকে বিচার শুরুর আগেই জুলাই আগস্টের ঘটনায় দায়ের করা মামলাগুলো নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। ব্যক্তিগত কিংবা রাজনৈতিক প্রতিহিংসাবশত জুলাই হত্যার সঙ্গে জড়িত নন এমন মানুষদের নাম যুক্ত করে করা হয়েছে মামলা বাণিজ্য। অধিকাংশ মামলার বাদীপক্ষের আইনজীবী বিএনপিপন্থী। কিছু লোকের নাম আসছে, পুলিশ ওদেরকে ধরছে না বা ধরার জন্য আমরা বলছিও না। যাকে আসামি করা হয়েছে সে নির্দোষ, তার কোনো কিছু এখানে প্রমাণ পাওয়া যায় নাই, তাকে তো ওই মামলা তাকে তো আর তিনি এই আসামি হিসাবে অভিযোগপত্রে পাঠাবেন না। জুলাই আগস্টের ঘটনায় 1 বছরে এসে বিচারিক আদালতে দায়ের করা মামলাগুলোর তদন্ত চলছে ধীরগতিতে। এদিকে ছাত্র জনতাকে গুলি করে হত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের দায়িত্বে রেখে মামলা তদন্ত করলে তা প্রশ্নবিদ্ধ হবে বলছেন জাতীয় নাগরিক পার্টির নেতা আখতার হোসেন। অভ্যুত্থানের সময়কালে যারা দায়িত্বে থেকে জনগণের পক্ষে অবস্থান দাঁড়িয়ে ফেসিবাদের পক্ষে থেকে মানুষের উপরে গুলি চালাতে হুকুম দিল, যারা সরাসরি গুলি করলো, এরকম আইনশৃঙ্খলা বাহিনীতে যারা আছে তারা, এবং আওয়ামী লীগের যারা কুখ্যাত সন্ত্রাসী নেতা, তারা কিন্তু দেশ থেকে পালিয়ে যাওয়ার মতো তারা সুযোগ পেয়েছে। এখনও যে ভারতের সঙ্গে এই সমাধানে পৌঁছা গেল না যে শেখ হাসিনাকে দেশের মধ্যে নিয়ে আসা প্রয়োজন, এবং শেখ হাসিনার সাথে আরও যেসব নেতারা ভারতে আশ্রয় প্রশ্রয়ে রয়েছেন, বিদেশে আশ্রয় প্রশ্রয়ে রয়েছেন, তাদেরকে যে আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে দেশে ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগ, সে জায়গায় যে এখনও পর্যন্ত সরকারের কোনো অগ্রগতি নেই, এই বিষয়টা আমাদেরকে চূড়ান্তভাবে হতাশ করেছে। আইন বিশেষজ্ঞরা বলছেন স্বচ্ছতা নিশ্চিতে বিশেষ টাস্কফোর্স গঠন করে জুলাই আগস্টের মামলা পরিচালনা করার কথা। সবচেয়ে বড় কথা, বড় কালফিটটা বাইরে চলে গেছে, অজ্ঞাতনামা যাদেরকে দিছে এলাকার এই ছোটোখাটো এদেরকে গ্রেপ্তার করে এদের একটা হয়রানি হচ্ছে এবং বাণিজ্য হচ্ছে, এগুলো বন্ধ হওয়া দরকার। এগুলো আইনের শাসনের জন্য বন্ধ হওয়া দরকার। আমি মনে করি পলিটিক্যাল পার্টি এইসব ইস্যুতে ঐক্যমত্য পোষণ করে বিচারের ক্ষেত্রে সবাই ঐক্য হয়ে একটা টাইম ফ্রেম বেঁধে দিবে এবং কে কোথায় কীভাবে সহযোগিতা করবে, সাক্ষী, উইটনেস বা এভিডেন্স এগুলো সরবরাহের জন্য একটা টাস্কফোর্স গঠন করার মধ্য দিয়ে, স্পেশাল একটা আয়োজনের মধ্য দিয়ে এগুলো অ্যাড্রেস করবে বলে আমি মনে করি। সব মিলিয়ে বাস্তবতা এটাই, জুলাই আগস্টের ঘটনায় এখনও মামলা হচ্ছে বিচারিক আদালতে। মামলাগুলোতে কতজন তদন্তকারী কর্মকর্তা কাজ করছে তারও সঠিক হিসেব নেই। এমন পরিস্থিতিতে বিচার নিশ্চিতে সরকারকে আরও মনোযোগী হওয়ার তাগিদ জানান শহীদ পরিবারগুলো। রাব্বি হোসেন, এখন, ঢাকা। জুলাই আন্দোলনের সারা দেশের সাথে উত্তাল ছিল উত্তরের জেলা সিরাজগঞ্জ। সরকার পতনের 1 দফা দাবি আদায়ে সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি সহ 1 দফা দাবি আদায়ের প্রথম রাজপথে প্রতিরোধ গড়ে তোলে তারা। 4 আগস্ট দিনভর সংঘাত সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো জেলা। রিফাত রহমানের প্রতিবেদন আর ছবি তুলেছেন ইমরান শেখ। কোটা বাতিলের দাবিতে 16 জুলাই প্রথম আন্দোলনে নামে সিরাজগঞ্জের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল, সমাবেশ ও উত্তরবঙ্গ ব্লকেট সহ বিভিন্ন কর্মসূচি পালন করে তারা। তবে দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় জুলাই মাসে আন্দোলন তেমন গতি না পেলেও আগস্টের শুরু থেকেই আবারও শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হয় রাজপথ। 4 আগস্ট সকাল থেকেই শহরের বাজার স্টেশনে অবস্থান নেয় শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পিছু না হটে প্রতিরোধ গড়ে তোলে তারা। পুলিশ আর ক্ষমতাসীন দলের সঙ্গে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় যুবদল নেতা রঞ্জু। এরপর পিছু না হটে ছাত্র জনতার প্রতিরোধে রণক্ষেত্রে পরিণত হয় পুরো শহর। পুড়িয়ে দেওয়া হয় আওয়ামী লীগ কার্যালয়, উপজেলা ভূমি অফিস ও স্থানীয় এমপিদের বাসভবন। জনতার প্রতিরোধে পালাতে বাধ্য হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। আন্দোলন কর্মসূচি যখন আমরা নামি, তারপরে আমরা দেখি যে আওয়ামী লীগ সরাসরি শটগান, পিস্তল সহ আমাদেরকে আক্রমণ করে। আমরা এক একজন এক এক জায়গায় ছিলাম, তারপরেও আমরা কিন্তু যে যার যার অবস্থান থেকে আমরা রাজপথে নেমে এসেছি। 4 তারিখে আপনারা জানেন আমরা 1 দফার আন্দোলনে নেমে পড়ি সিরাজগঞ্জে। আমাদের প্রোগ্রামটি ছিল বাজার স্টেশন, কিন্তু আমরা বাজার স্টেশনে সম্পূর্ণভাবে যাইতে পারি নাই। তার আগেই দেখি যে আমাদের এখানে মারামারি শুরু হয়ে গেছে। আমাদের এই আন্দোলনে 100 জন হোক কিংবা 1000 জন কিংবা 1 জন, আমাদের এই আন্দোলন থামবে না। আজকে আমরা আন্দোলন করব। সেই 3 তারিখে নতুন করে আন্দোলন শুরু হয়। জেলার প্রতিটি উপজেলায় একই সময়ে ঘটে সংঘর্ষ, রক্তে রঞ্জিত হয় রাজপথ। তবে সবথেকে আলোচনায় আসে এনায়েতপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা, যা ভিত ভেঙে দেয় জেলার আইনশৃঙ্খলা বাহিনীর।
এক পর্যায়ে নিজেদের গুটিয়ে নেয় পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী, পালিয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরাও। ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণে প্রথমে সোহানুর রহমান রঞ্জু, আব্দুল লতিফ, সুমন, নজরুল ইসলাম 4 জন এই সিরাজগঞ্জে জীবন দেয় এবং এর মধ্য দিয়েই যেই দাবানল বেঁধে জ্বলে উঠেছিল তার মাধ্যমেই এটা পরিবর্তন এখানে হয়েছে। 4 আগস্ট যখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে নিরীহ ছাত্র জনতার উপরে আক্রমণ করে, পাল্টা যখন ছাত্র জনতা এবং আমাদের বিএনপির নেতাকর্মীরা যখন প্রতিরোধ গড়ে তোলে, তখন কিন্তু এই দিক থেকে আওয়ামী লীগ অফিসের পাশ থেকে কিন্তু তারা সরাসরি গুলি করেছে। সিরাজগঞ্জ জেলায় আমরা তারেক রহমানের নির্দেশে সকলকে অংশগ্রহণের কথা বলেছি। সেই অংশগ্রহণের মধ্য দিয়ে সব শ্রেণী পেশার এবং সব রাজনীতিবিদের যে সংগঠনগুলো রয়েছে, ছাত্র সংগঠন, তারা অংশগ্রহণ করে এই দেশকে একটি বিজয় লাভ করেছে, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গঠন করেছে। এদিনে আওয়ামী লীগ ও পুলিশের ছোড়াগুলিতে শহীদ হন 2 শিক্ষার্থী সহ 7 জন, আর আহত হন 4 শতাধিক মানুষ। আমরা এখন 100% অ্যাক্টিভ এবং আমি যোগদান থেকে শুরু করি। আমরা প্রথম থেকে আমাদের পুলিশ হিসেবে জনমুখী করার চেষ্টা করছি এবং আমরা যখনই কোনো সংবাদ পাই অথবা আমরা প্রোঅ্যাক্টিভ পুলিশিং করি এবং এই ধারাও অব্যাহত থাকবে। শহীদ 13 পরিবারের শহীদ আমরা কবরগুলো ইতিমধ্যে সংরক্ষণ করেছি। এই সপ্তাহে আমাদের কবর সংরক্ষণের কাজ শেষ হয়েছে এবং শহীদ পরিবারদেরকে ইতিমধ্যে সরকার কর্তৃক 10 লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ সহ সারা দেশে ছাত্র জনতার রক্তভেজা আন্দোলনে 5 আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে। এরপরে পাল্টে যায় দৃশ্যপট, শুরু হয় বিজয়ের উল্লাস। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। প্রধান উপদেষ্টার আসন্ন মালয়েশিয়া সফর ঘিরে উচ্ছ্বসিত প্রবাসীরা। তার এই সফর থেকে প্রত্যাশাও অনেক। ডক্টর ইউনূসের এবারের সফরের আলোচনার অন্যতম এজেন্ডা দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়ন ও আসিয়ানের সদস্য প্রাপ্তিতে মালয়েশিয়ার সমর্থন আদায়। এছাড়াও 6টি সমঝোতা সইয়ের কথাও রয়েছে। শাহরিয়ার তারিখের প্রতিবেদনে বিস্তারিত। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়ায় 3 দিনের সফরে আসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমিক নিয়োগে সংস্কার ও স্বচ্ছতা এবং বৈধকরণ বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হবে। বাংলাদেশ যখন আসিয়ানের পূর্ণ সদস্যপদ পেতে জোর চেষ্টা চালাচ্ছে, তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ সফর কূটনৈতিক দিক দিয়েও বেশ গুরুত্ব বহন করছে। 10 বছর পর নিজ দেশের সরকার প্রধানের এই সফর ঘিরে আশার আলো দেখছেন দেশটিতে বসবাসরত প্রায় 15 লাখ প্রবাসী। অবৈধদের বৈধতা পাওয়ার সুযোগ তৈরি করার দাবি তাদের। এছাড়াও পাসপোর্ট নবায়নে জটিলতা দূর করার পাশাপাশি ত্রয়োদশ সাধারণ নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। অবৈধ প্রবাসীদের বৈধকরণ করতে হবে যত দ্রুত সম্ভব। পাসপোর্ট রিনিউ করার বিষয়ে এই প্রসেসটা খুবই জটিল, সো পাসপোর্ট যাতে খুবই দ্রুত এবং সহজ মাধ্যমে রিনিউ করা যায় এই বিষয়ে আমরা হেল্প চাইব। ডিজিটাল পদ্ধতিতে এখন বাংলাদেশ বিশ্ব অনেক আগায় গেছে, তো ওয়ান স্টপ পদ্ধতির মাধ্যমে যদি এক ছাদের নিচে সব কিছু করা যেত, আমার বাংলাদেশি ভাই বোনরা বা আমাদের মতন প্রবাসীরা এত হয়রানির শিকার হতো না। এদিকে দেশটিতে বসবাসরত ব্যবসায়ী বাংলাদেশিরা বলছেন, এটি কেবল 2 রাষ্ট্রপ্রধানের বৈঠক হতে চলছে না, 2 বন্ধুরও বৈঠক হবে। তাই অনেক কিছু অর্জনের সুযোগ আছে বাংলাদেশের। কর্মীদের স্বার্থ রক্ষায় আউটসোর্সিং পদ্ধতি পুনরায় চালু করা এবং কর্মী নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতার বিষয়ে আলোচনার পরামর্শ তাদের। এছাড়াও দেশের বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ ও মর্যাদা বাড়াতে আসিয়ানভুক্ত হওয়ার জোর আহ্বান তাদের। বাংলাদেশ অনেক দিন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে আসিয়ানের সদস্য হওয়ার জন্য। আমরা মনে করি এই সফরের মাধ্যমে আমরা মালয়েশিয়ার সেই ভোট বা আসিয়ানের সদস্য হওয়ার যে দিকটা, সেইটা মনে হয় আমরা আনোয়ার ইব্রাহিম থেকে পাবো বলে আশা করছি এই সফরের মাধ্যমে। অনেক কাজ জানে বুঝে তাদের অনেক বেতন, একজন লোক চলে গেলে মনে করি বাংলাদেশ থেকে কম হলেও প্রতি মাসে 3000 রিঙ্গিত মাইনাস হয়ে যাবে। সুতরাং এদেরকে যাতে করে বৈধ করা যায়, এই ব্যাপারে আমরা আশা করছি যে একটা ভালো ফল পাওয়া যাবে। অনেক লোক অবৈধ আছে, তাদেরকে প্রথমে বৈধতা
জন্য একটা আমরা আশা করব যে একটা বৈধতা দেওয়ার জন্য একটা আলোচনা যাতে করে এই গভর্নমেন্টের সাথে, যাতে আমাদের বাংলাদেশের অনেক ছেলেপেলে বৈধ। দ্বিপক্ষীয় বৈঠকে অর্থ পাচার ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সরকারের পাশাপাশি মালয়েশিয়ার সাবেক ও বর্তমান কয়েকজন শীর্ষ নেতৃবৃন্দের সাথেও বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। গুরুত্বপূর্ণ এ সফর প্রবাসী ও দেশের জন্য কতটা সুফল আনবে সেদিকেই দৃষ্টি সবার। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাস শ্রমিকদের দ্বন্দ্বে গতকাল রাত থেকে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস চলাচল বন্ধ করেছে পরিবহন মালিক শ্রমিকরা। এ নিয়ে আরও জানাতে নতুন বাস স্টেশন থেকে যুক্ত হয়েছেন লিপসান আহমেদ। লিপসান, বাস বন্ধ থাকায় যাত্রীদের কোনো ভোগান্তির অভিযোগ রয়েছে কিনা জানাবেন। রাত্রি শুরুতেই যদি বলি, গতকাল রাত 8টা থেকে কিন্তু সুনামগঞ্জ থেকে দূরপাল্লার কোনো যানবাহন আসলে ছেড়ে যায়নি। বিশেষ করে আমরা যদি বলি, এই যে বাস চলাচল বন্ধে কিন্তু আসলে সুনামগঞ্জ সহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আসলে যে যাত্রীরা আসলে বাস স্টেশন এলাকায় এসেছিলেন তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে কিন্তু আমরা গতকাল রাত থেকে এখন পর্যন্ত কিন্তু পৌর শহরের পুরাতন বাস স্টেশন এলাকা, নতুন বাস স্টেশন এলাকা ঘুরে দেখেছি। বিশেষ করে কিন্তু দেখেছি যেহেতু গত 2 দিন ধরে সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত হচ্ছে, সেই সাথে এই যে নতুন করে আসলে পরিবহন কর্মবিরতি যেটা চলছে, এতে কিন্তু এই অঞ্চলের যে মানুষরা রয়েছেন তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে যদি বলি, আমরা আজকে সকালে কিন্তু আমরা নতুন বাস স্টেশন এলাকায় এসেছি, সেখানে কিন্তু এসে দেখেছি যে সুনামগঞ্জের তাহিরপুর, বিশম্বরপুর, ধরাবাজার থেকে কিন্তু মানুষরা কিন্তু আসলে এসেছেন ঢাকা কিংবা সিলেট যাওয়ার জন্য। কিন্তু বিশেষ করে যদি বলি, যেহেতু অনেকেই আসলে জানতেন না আজকে আসলে পরিবহন শ্রমিকরা তাদের যে বাহনগুলো রয়েছে অর্থাৎ বাস থেকে শুরু করে সিএনজি সেগুলো বন্ধ রেখে আসলে তারা যে কর্মবিরতি করছেন সেটা কিন্তু আসলে অনেকে জানতেন না, যার ফলে অনেকে কিন্তু এই বাস স্টেশন এলাকায় এসে ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে এই যে কর্মবিরতিটার মূল কারণটাই হচ্ছে আসলে গতকাল সকালে কিন্তু পৌর শহরের যে নতুন বাস স্টেশন এলাকা রয়েছে সেখান থেকে আসলে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু আসলে তাদের যে অস্থায়ী ক্যাম্পাস সেখানে যাওয়ার জন্য আসলে বাসে উঠে তারপরে কিন্তু আসলে তারা যখন শান্তিগঞ্জের অস্থায়ী ক্যাম্পাসে পৌঁছায় তখন কিন্তু বাসের যে হেল্পার রয়েছে তার সাথে কিন্তু আসলে বাংতি টাকা অর্থাৎ 15 টাকা নিয়ে কিন্তু আসলে দ্বন্দ্বে জড়ায়। এক পর্যায়ে বাসের চালককে কিন্তু আসলে যে অভিযোগ তারা করছেন বাস মালিক শ্রমিকরা, যে চালককে তারা শিক্ষার্থীরা আসলে মারধর করে, তারই প্রতিবাদে কিন্তু আসলে আজকের এই কর্মবিরতি। তবে এখানকার শ্রমিকরা যেটি বলছেন অর্থাৎ পরিবহন মালিক শ্রমিকরা যেটি বলছেন, যতক্ষণ পর্যন্ত তাদের যে চালককে আসলে মারধরের সুষ্ঠু বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা কোনো যানবাহন সুনামগঞ্জ থেকে ছাড়বেন না। পাশাপাশি যদি বলি, সাধারণ মানুষরা যেটি বলছেন তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে আসলে পুরো জেলাকে আসলে এইভাবে যে যানবাহনের যে ভোগান্তি, এটা জিম্মি ছাড়া আসলে কিছু না। তো সব মিলিয়ে বলা যায় আসলে যেহেতু এখন সকাল হয়েছে, সেই সাথে আসলে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটা আসলে হয়তো পরবর্তী সংবাদে আমরা জানাতে পারবো। রাত্রি। সুনামগঞ্জে গতকাল রাত থেকে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস চলাচল বন্ধ করেছে পরিবহন মালিক শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন লিপসান আহমেদ। সাভারের আশুলিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশু সহ 3 জন নিহত হয়েছেন। রোববার রাত 9:30টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলে কেন্দ্রীয় মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর রাতেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পুলিশ জানায় একটি অটোরিকশা উল্টো পথে ঢাকা ইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় সড়কের গর্তে অটোরিকশা উল্টে কাভার্ড ভ্যানের নিচে চলে যায়। ঘটনাস্থলেই নিহত হয় একজন। পরে অটোরিকশা চালক ও শিশু সহ 3 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নেন স্থানীয়রা। পরে আরও 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে 2 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে জেলার 5 ঠাকুরি এলাকায় চুরি করে যমুনা নদীতে নৌকায় যাবার সময় 2 জনকে গরু সহ ধরে ফেলে স্থানীয়রা। এরপর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। মুমূর্ষু অবস্থায় রাতে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, বগুড়ার সারিয়াকান্দি থেকে গরু চুরি করে নদী পথে আনার সময় চোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে 2 জনকে আটক করে। মানিকগঞ্জে বেড়েছে সবজির দাম।
প্রকারভেদে প্রতি কেজি সবজির দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ভাটবাউ সবজির আড়ত থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। যেমন হঠাৎ করে সবজির দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা? গালিব, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জের ভাটবাউ সবজির আড়তে। মূলত একেবারে ভোর থেকে কিন্তু এখানে আড়তে কিন্তু বেচাকিনি শুরু হয়। আর এখান থেকে যারা খুচরা বিক্রেতা রয়েছে তারা কিন্তু এখান থেকে সবজি কিনে কিন্তু তারা বিভিন্ন যে বাজারগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি করে। তো সপ্তাহে ব্যবধানে আমরা দেখেছি যে এখানে বিভিন্ন সবজিতে কিন্তু 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। তো বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে টানা বৃষ্টির কারণে কিন্তু অধিকাংশ যে মানিকগঞ্জে যে সবজির ক্ষেতগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় নষ্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু এই যে আড়ত, এই আড়তে কিন্তু সবজির সরবরাহ কমেছে, যার কারণে দামটাও বেড়েছে। আজকের বাজার দর সম্পর্কে যদি একটু বলতে চাই, যে করলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, শসা 40 টাকা, বেগুন যেটা লম্বা বেগুন সেটা 40 টাকা, যে গোল বেগুন রয়েছে সেটা কিন্তু আজ 60 টাকা আমরা কেজিতে বিক্রি হতে দেখেছি। এছাড়া কচুর মুখে কিন্তু আমরা মানভেদে 15 থেকে 25 টাকা বিক্রি হতে দেখেছি। আর বরবটি যেটা রয়েছে সেটা কিন্তু 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর কাঁচামরিচের দাম বেড়ে কিন্তু আজ 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর অপরদিকে যে পেঁয়াজের দাম কিন্তু গত সপ্তাহেও 45 থেকে 47 টাকা 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সেই পেঁয়াজের দাম কিন্তু আজ বেড়ে 60 থেকে 62 টাকা কেজিতে এই পাইকারি আড়তে বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে চলতি যে বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুমে কিন্তু থেমে থেমে কয়েকদিন পর পরে কিন্তু টানা 3-4 দিনের মতো করে বৃষ্টি হয়েছে, যার কারণে যে মানিকগঞ্জে যারা কৃষক রয়েছে এদের অধিকাংশ সবজি ক্ষেতগুলোই বৃষ্টির পানিতে থেকে কিন্তু পচে নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু সবজির উৎপাদন কমে গিয়েছে এবং বাজারেও কিন্তু ক্রেতা সংকট, সবজি সংকট রয়েছে। অপরদিকে আমরা এই যে বাজারে এসেছি, সকাল থেকেই দেখেছি যে অন্যান্য সময় যেমন ক্রেতাদের একটা ভিড় থাকে, কিন্তু আজ কিন্তু একেবারে ভিড় নেই বললেই চলে। মানে খুবই অল্প সংখ্যক যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু এসেছেন। এর কারণ হিসেবে বিক্রেতারা যারা রয়েছেন তারা দুটি কারণ উল্লেখ করেছেন। একে হচ্ছে সবজি সরবরাহ একেবারেই কম এখানে। মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসাদ জামান। নিজেদের অপরাধ ঢাকতে সীমান্ত হত্যার কৌশলে পরিবর্তন করেছে বিএসএফ। এতদিন গুলি করে হত্যা করলেও সম্প্রতি পাশবিক নির্যাতনে মেরে ফেলছে তারা। সবশেষ শনিবার চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে 2 বাংলাদেশিকে অ্যাসিডে পুড়িয়ে হত্যার পর পদ্মায় ফেলে দিয়েছে প্রতিবেশী দেশটির সীমান্ত বাহিনী। স্থানীয়দের দাবি, অল্প দামে গরু দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে বিএসএফের হাতে বাংলাদেশিদের তুলে দিচ্ছেন ভারতীয় নাগরিকরা। সোহান মাহমুদের তথ্যছবিতে বিস্তারিত। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের 11 মাসের শাসনামলে অন্তত 34 বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে সম্প্রতি নিজেদের অপরাধ ঢাকতে সীমান্তের হত্যাকাণ্ডের কৌশল পরিবর্তন করেছেন তারা। এখন গুলি করে নয়, বরং বৈদ্যুতিক শক কিংবা অ্যাসিডে পুড়িয়ে হত্যার পর পদ্মা নদীতে ফেলে দেওয়া হচ্ছে বাংলাদেশিদের মরদেহ। সবশেষ শনিবার চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে মাছ ধরতে গেলে 2 বাংলাদেশিকে অ্যাসিডে পুড়িয়ে হত্যার ঘটনার পর ফের শুরু হয় আলোচনা। নদীতে গেছিল মাছ মারতে, সে ছেলেকে ভারতের পিচবোর্ড বিএসএফ এসে সে ছেলেকে উঠিয়ে নিয়ে সে ছেলেকে হত্যা করেছে। নির্যাতন করে শরীরে অ্যাসিড ঢেলে কুপিয়ে মেরে ফেল দিয়েছে। পরে আমরা খবর পেলাম এটা এই বাম ডাইন সাইডে এটাকে কেটে দিয়েছে, জিভে বার হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, ভারতীয় নাগরিকদের সঙ্গে আতাত করে সীমান্ত এলাকায় গড়ে উঠেছে একটি গরু চোরাকারবারি চক্র। তারা এলাকার গরিব অসহায় ব্যক্তিদের টার্গেট করে 20 থেকে 30 হাজার টাকার প্রলোভন দেখিয়ে ভারতে গরু আনতে পাঠায়। এছাড়া অল্প দামে গরু দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে বাংলাদেশিদের বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যায় চোরাকারবারি ও ভারতীয় নাগরিকরা। বাংলাদেশের অভ্যন্তরে থেকে ভারতের বিএসএফ কিন্তু তাদেরকে ধরে নিয়ে যায় এবং নৃশংসভাবে তাদেরকে হত্যা করে। আমাদের লোক ভারতের মধ্যে যদি যায় তারা অনেক রকম নির্যাতন করে মারে। তারা বিভিন্নভাবে কুপিয়ে লাশ গুম করে নিচ্ছে, আবার বিভিন্নভাবে অ্যাসিড বিভিন্ন জাতীয় পদার্থ হিসাবে তাদেরকে
খাইয়ে মিশিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। তারা আমাকে খুব হিংস্র চোখে দেখছে, তারা আমাদেরকে মূল্যায়নই করছে না। আইনগত ব্যবস্থা ছিল তারা ধরে নিয়ে যেত, তারা কাস্টমকে দিত অথবা থানাকে দিত, থানা কোর্টে দিত, কোর্ট তখন অপরাধ জেলে দিত। নৌ পুলিশের রাজশাহীর গোদাগাড়ি জোনের পরিদর্শক তহিদুর রহমানের কাছ থেকেও মিলেছে বাংলাদেশিদের হত্যা ও নির্যাতনের ভয়াবহ বর্ণনা। একটা হলো সবুর নাম, যেটা রাজশাহীতে লাশ পাওয়া গেছে, এটা হলো গায়ে তার ধারালো অস্ত্রের জখম আছে। কালকে একটা আছে সেলিম রেজা, একটা আছে শরীফুল। এই শরীফুলের গায়ে পোস্টা জাতীয় এরকম ঝলসানো পোস্টা আছে সমস্ত শরীরে। আর একটা হলো সেলিম রেজা ভিকটিম, তার গায়ে এরকম গুরুতর কাটা জখম আছে, ধারালো অস্ত্রের আঘাতের জখম। গেল 12 দিনে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 4 জনকে নির্যাতন করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এসব হত্যাকাণ্ডের বিচার চান স্থানীয়রা। এখন চাঁপাইনবাবগঞ্জ। এবার দেশের বাইরের প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় বাংলাদেশ সফল হলেও ব্যর্থ হয়েছে কানাডা। 35% মার্কিন শুল্কের বিশাল চাপ পড়েছে দেশটির কাঁধে। এতে অর্থনৈতিক সংকট আরও প্রকট হওয়ার শঙ্কা বিশ্লেষকদের। নেতিবাচক প্রভাব পড়েছে চাকরির বাজারে। সংকটে হিমশিম অবস্থা প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য অভিবাসীদের। মন্দা মোকাবেলায় ওয়াশিংটনের সঙ্গে আবারও আলোচনা চালিয়ে নিতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কানাডা থেকে আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। অনেকদিন ধরেই মন্দার কবলে কানাডার অর্থনীতি, যা নিয়ে চাপে পড়ে প্রধানমন্ত্রীর পদ ছাড়তেও বাধ্য হন জাস্টিন ট্রুডো। যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের কারণে নতুন সরকার ক্ষমতায় এসেও ব্যাপক চাপের মুখোমুখি। বাণিজ্য ইস্যুতে মার্ক কার্নি সরকার দফায় দফায় বৈঠক করেও অগ্রগতি না হওয়ায় 1 আগস্ট থেকে কার্যকর হয়েছে 35% শুল্ক। হোয়াইট হাউসের আচরণে হতাশ কানাডা সরকার। আলোচনা আবারও চালিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চলছে, কারণ অভ্যন্তরীণ অর্থনীতি আর চাকরির বাজার একেবারেই নাজুক। Building sustainably, building together, building positively, and that's what we're going to do. And yes, we'll come to something with the Americans, something constructive with the Americans. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কটাক্ষ করে বলেছেন, ঠিক মতো দেশ চালাতে পারছে না কানাডা সরকার। কানাডার যেসব পণ্য USMCA বাণিজ্য চুক্তির আওতায় পড়ে না, শুধু সেসব পণ্যের উপর 35% শুল্ক দিয়েছে যুক্তরাষ্ট্র। কানাডার কেন্দ্রীয় ব্যাংকের হিসেব অনুযায়ী জ্বালানি পণ্যের 100% এবং অন্যান্য পণ্যের 95% এই চুক্তির আওতায় আছে। হিসাব নিকাশ করে দেখা গেছে যে একদিকে শুল্কমুক্ত পণ্য, যে 90% প্রোডাক্টই শুল্কমুক্তভাবে যাচ্ছে, আবার টার্গেটেড যে প্রোডাক্টগুলোর উপর হাই ট্যারিফ আছে, মোটামুটি গড় করলে কানাডিয়ান প্রোডাক্টগুলোর উপর যে শুল্ক থাকে সেটি খুব বেশি যে কানাডার ইকোনমিকে একেবারে নাড়াচাড়া দিয়ে ফেলবে সেটি নয়। তবে কানাডার ব্যবসায়ীরা উদ্বিগ্ন ছিলেন আসলে অনিশ্চয়তা নিয়ে, যে কি হবে, কি হচ্ছে, কি হচ্ছে না, কোনো কিছু একটি সুনির্দিষ্ট যে সিদ্ধান্তে পৌঁছা যাচ্ছে না, সেটি বরং গত কয়েক মাসে কানাডার ইকোনমিকে বেশ ইম্প্যাক্ট করেছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি আশঙ্কা করে বলেছেন, কানাডার অর্থনীতির কিছু খাত যেমন কাঠ, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ি এই শুল্কের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হবে। এসব খাতের পণ্য রফতানির জন্য নতুন বাজার খুঁজতে কাজ করছে অটোয়া। শুল্ক বৃদ্ধির বিষয়ে ট্রাম্পের দেয়া যুক্তিরও সমালোচনা করেছেন কার্নি। এই যেমন মাদক আমদানি নিয়ে ট্রাম্পের উদ্বেগ প্রকাশের জবাবে কার্নি জানান, যুক্তরাষ্ট্রে যে পরিমাণ ফ্যান্টানিল ঢোকে তার মাত্র 1% যায় কানাডা থেকে। এমনকি এর পরিমাণ কমাতে কঠোর ব্যবস্থাও নিয়েছে অটোয়া। অবৈধ অভিবাসীও যাতে না ঢুকতে পারে সেজন্য কড়াকড়ি করা হয়েছে সীমান্তে। দুই সরকার প্রধানের মধ্যে টেলিফোনে কিংবা কোনো প্রকারের কোনো ধরনের যোগাযোগের স্ক্যাজুয়াল করা হয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এটুকু ধারণা করা হচ্ছে যে সামনের দিনগুলোতে এই আলোচনা আরও চলতে থাকবে। অনেক প্রদেশের প্রিমিয়ার বাণিজ্য আলোচনায় নমনীয় না হয়ে উল্টো যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক দেওয়ার আহ্বান জানিয়েছেন। কানাডা থেকে বিদ্যুৎ, তেলসহ যেসব পণ্য যুক্তরাষ্ট্রে যায় তার ওপর কঠোর হলে ওয়াশিংটনের সুর নরম হবে বলে মনে করেন তারা। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। শেষ করছে এখন সকাল। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। মুক্তিযুদ্ধ 24-এর অভ্যুত্থানের প্রেক্ষাপট মিলে তৈরি জুলাই ঘোষণাপত্র। থাকছে আওয়ামী গুম, খুন, গণহত্যা, দুর্নীতির উল্লেখ। জুলাই গণহত্যায় পলাতক প্রকৃত নির্দেশদাতারা তদন্তেও ধীর গতি। টাস্কফোর্স করে পরিচালনার পরামর্শ আইন বিশেষজ্ঞদের।
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে প্রাধান্য পাবে দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি। 6 সমঝোতার আশা, প্রবাসীদের উচ্ছ্বাস। সীমান্ত হত্যায় বিএসএফের কৌশল পরিবর্তন, গুলির পরিবর্তে পাশবিককে নির্যাতনে হত্যার অভিযোগ, অধরা চোরা কারবারিরা। এবং শিক্ষার্থী শ্রমিক দ্বন্দ্বের রাত থেকে সুনামগঞ্জের দূরপাল্লার বাস চলাচল বন্ধ। হঠাৎ করে বাস ধর্মঘটে বিপাকে যাত্রীরা। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।